তিন মন্ত্রী প্রতিমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন। স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ। জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময় বাড়ল। কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট। আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা। 4 বছর পর গম রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য সরকার মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণপূর্বক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে কমিটি। কৃষি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে। অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি অবিলম্বেই কার্যকর হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ও ক্লাউড ভিত্তিক অ্যানালাইস ড্যাশবোর্ড সমৃদ্ধ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর এক শাখা থেকে এই সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব কর্মকর্তা কর্মচারীর আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন এই হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে। পাশাপাশি ক্লাউড ভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। এতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করছে সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময় বাড়িয়েছে সরকার। আগামী 29 অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে কোনো জরিমানা ছাড়াই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে গত 23 আগস্ট এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের 23 আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ সময়সীমা 29 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি শেষবারের মতো সময় বৃদ্ধি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আগে নির্ধারিত সময় অনুযায়ী হালনাগাদের শেষ সময় ছিল 31 জুলাই পর্যন্ত। এর আগে সরকার জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক গাড়ির মালিক ও চালক কাগজপত্র হালনাগাদ করতে না পারায় সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের সম্মতি নিয়ে আবারও সময় বাড়ানো হলো। বিয়ের কাবিননামায় বর ও কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন। আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংবাদ বিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত 20 আগস্ট বিবাদীর প্রতি এ আইনে নোটিশ পাঠিয়েছিলেন তিনি। নোটিশে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা 2009 অধীনে ব্যবহৃত বাংলাদেশের ফর্ম নম্বর 1601 বা ঘ ফর্মের বর্তমান কাবিননামাটি সম্পূর্ণ বা অসম্পূর্ণ ও অসমতাপূর্ণ। এতে বর ও কনের পূর্ববর্তী বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয়, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, বিবাহ বিচ্ছেদ কার্যকর হওয়ার তারিখ, চলমান বৈবাহিক মামলা এবং বিদ্যমান সন্তানের তথ্য যথাযথভাবে উল্লেখ ও যাচাই করার ব্যবস্থা নেই। ফলে কোনো ব্যক্তি পূর্বের একাধিক বিয়ে, বৈবাহিক সম্পর্ক, বিতর্কিত বা অনিবন্ধিত তালাক, সন্তান কিংবা আগের পরিবারের দায় গোপন করে
নতুন বিয়েতে আবদ্ধ হতে পারে। এতে প্রতারণার সুযোগ সৃষ্টি হয় এবং নতুন জীবনসঙ্গীর জ্ঞাতসারে সিদ্ধান্ত গ্রহণের অধিকার ক্ষুণ্ণ হয়। নোটিশে কাবিননামার সংশোধন করে বর ও কনে উভয়ের জন্য পূর্ববর্তী ও বিদ্যমান বিয়ের তথ্য, স্বামী বা স্ত্রীর পরিচয়, বিবাহ ও তালাকের তারিখ, স্থান, নিবন্ধন নম্বর, প্রয়োজনীয় দলিল তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সন্তান ও তাদের বিষয়ে চলমান ভরণ-পোষণ, অভিভাবকত্ব বা অন্যান্য আইনগত দায় সম্পর্কে প্রয়োজনীয় ঘোষণা রাখার দাবি করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশের রোহিঙ্গাদের ঢলের ৯ বছর পূর্ণ হয়েছে। ২০১৭ সালের ২৫শে আগস্টের সেই ভয়াবহতার স্মরণে আজ সকালে কক্সবাজারের উখিয়া, টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে সমাবেশে গণহত্যার বিচার, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছে রোহিঙ্গারা। রিফিউজি জীবন ছেড়ে মিয়ানমারে ফিরতে চাই, এমন নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকেই টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের মাঠে জড়ো হন রোহিঙ্গারা। এছাড়া উখিয়ার কয়েকটি ক্যাম্পের পৃথক সমাবেশে শিশু ও নারীসহ অর্ধলক্ষ মানুষ অংশ নেন। তাদের কণ্ঠে ছিল একই আকুতি, নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান তারা। টেকনাফের শাল বাগান মাঠে সকাল ৯টায় রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা আয়োজিত সমাবেশে শুরু হয় এবং রোহিঙ্গার মৌলবী ইউসুফ নিজ ভাষায় তারানা পরিবেশন করেন, মিয়ানমার নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। রোহিঙ্গা নেতা ইউসিআর এর সদস্য আবু তাহের বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। যারা রোহিঙ্গাদের বাঙালি বলে দাবি করে তাদের এই দাবির পক্ষে নথিপত্র ও প্রমাণ উপস্থাপন করতে হবে। তিনি বলেন, আমরা যে রোহিঙ্গা তার ঐতিহাসিক ও নথিভুক্ত প্রমাণ অপেক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, ৯ বছরেও রোহিঙ্গার নিজ দেশে ফেরার কার্যকর পথ দেখতে পাচ্ছেন না। আলোচনার মাধ্যমে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব না হলে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, আলোচনায় ফেরত যাওয়া সম্ভব না হলে আমরা অস্ত্র হাতে নেওয়ার জন্য প্রস্তুত। ৪ বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। রেকর্ড উৎপাদন, পর্যাপ্ত মজুত এবং অভ্যন্তরীণ বাজারে শস্যটির মূল্য হ্রাসের প্রেক্ষাপটে সোমবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড গমের রপ্তানি নীতি নিষিদ্ধ থেকে সংশোধন করে মুক্ত হিসেবে ঘোষণা করেছে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে। ভারতের এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলে সব ধরনের গম ছাড়াও আটা, ময়দা, সুজি ও গোটা গমের আটার মতো গমজাত পণ্য অবাধে রপ্তানির সুযোগ উন্মুক্ত হলো। ২০২২ সালের মে মাসে অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারে গম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশটি। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে চলতি বছরের শুরুতে নির্ধারিত লাইসেন্স ও কোটা ভিত্তিক রপ্তানি ব্যবস্থাও বাতিল করা হলো। ভারতের খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানান, মূলত দেশীয় কৃষকদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারের দাম পড়ে যাওয়া চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। রপ্তানির অনুমতি দেওয়ায় স্থানীয় বাজারে দাম যৌক্তিক পর্যায়ে পৌঁছাবে এবং আসন্ন রবি মৌসুমে কৃষকরা ভালো আবাদে উৎসাহিত হবেন। বর্তমানে ভারতের ফুড কর্পোরেশনের কাছে প্রায় ৪,৯০,০০,০০০ টন গমের মজুত রয়েছে এবং ২০২৫-২৬-২৬-এ দেশটিতে রেকর্ড ১২,৬৫,০০০ টন গম উৎপাদিত হয়েছে। আগের বছর উৎপাদন হয়েছিল ১১,৭৯,৪০,০০০ টন। ভারতের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশ মূলত ভারত থেকে সবচেয়ে দ্রুত ও কম খরচে গম আমদানি করে থাকে। ৪ বছর পর ভারত গম রপ্তানি উন্মুক্ত করায় অন্যান্য দেশের তুলনায় ভারত থেকে কম পরিবহন খরচে গম আনা সম্ভব হবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।